প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আশা করছি ভালো আছো সবাই। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় ক্ষতিগ্রস্ত ডিএনএ অণুর মেরামত প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা ডিএনএ অণু কিভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ক্ষতিগ্রস্ত হওয়ার কি কি কারণ থাকতে পারে এবং এই ডিএনএ অণু ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে জীবের মধ্যে কি পরিবর্তন সাধিত হয় এবং ডিএনএ অণুর নিজস্বতা রক্ষা প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা ক্ষতিগ্রস্ত ডিএনএ অণুর মেরামত পদ্ধতি নিয়ে আলোচনা করব। তাহলে চলো মূল আলোচনায় যাই। এখানে দেখো, আলোক সক্রিয় প্রক্রিয়া, ইংরেজিতে যেটাকে বলা হয় ফটো রিঅ্যাক্টিভেশন, এটাকে তোমার সরাসরি মেরামত প্রক্রিয়াও বলে। কারণ সরাসরি মেরামত প্রক্রিয়া বলে এই কারণে, কারণ এই প্রক্রিয়াটা যে আলোর উপস্থিতিতেই অনেকগুলি জটিল ধাপ ছাড়াই সরাসরি সম্পাদিত হয় বলে এটাকে আলোক সক্রিয় প্রক্রিয়া বলা। ঘটনাটা কি ঘটে? ঘটনাটা ঘটে দেখো যে এই প্রক্রিয়ায় ডিএনএ সরাসরি কোনো ক্ষতিকে সারিয়ে তুলতে পারে। যখন ইউভি মানে আলট্রাভায়োলেট ব্যাকটেরিয়ার উপর প্রয়োগ করা হয়, তখন তার ডিএনএ ক্ষারক জোর মুক্ত হয়ে পাশাপাশি দুটা পাইরিমিডিন বা পিরিমিডিন ক্ষারকের মধ্যে বন্ধন ঘটিয়ে ডাইমার সৃষ্টি করে এবং উক্ত ডিএনএ কে যদি দৃশ্যমান আলোতে রাখা হয় তবে অধিকাংশ ক্ষতি সারিয়ে তোলা যায়। এখানে সারিয়ে তোলা যায়। অধিকাংশ ক্ষতি সারিয়ে তোলা যায়। এখন এই যে দৃশ্যমান আলোর প্রতি এই নির্ভরশীলতা কি, অথবা দৃশ্যমান আলোর প্রতি এই নির্ভরশীল প্রক্রিয়াকে আলোক সক্রিয় প্রক্রিয়া বলা হয়। এখন দেখো, এখানে অনেকগুলি কথা বলা আছে। এই যে ইউভি মানে আলট্রাভায়োলেট রে, দেখতে পাচ্ছ কোন তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মিকে আমরা ইউভি বা আলট্রাভায়োলেট রে বলছি। আর দৃশ্যমান আলো কোনটা? 400 থেকে 700 ন্যানোমিটার দৈর্ঘ্যের, এটা দৃশ্যমান। এখন ঘটনাটা কি ঘটে? ফটো রিঅ্যাক্টিভেশন এনজাইম গঠিত প্রক্রিয়া, যা আলোর সাহায্যে সংগঠিত হয়, যা আলোর সাহায্যে সক্রিয় হয়ে ওঠে। এই এনজাইমকে ফটোলাইজ বা সংক্ষেপে পিআর এনজাইম বলে। ব্যাকটেরিয়া থেকে আরম্ভ করে উদ্ভিদ ও প্রাণী জাতীয় সকল প্রকার জীবকোষে ফটোলাইজ শনাক্ত করা হয়েছে। ই কলাই মানে ইশরিশিয়া কলাই, এই ব্যাকটেরিয়াতে এই যে PHR নামক একটি জিন থেকে এই এনজাইমটি সৃষ্টি হয়। এটা হচ্ছে ই কলাইয়ের উদাহরণটা দেওয়া হয়েছে। ডিএনএ কিভাবে আলো শোষণ করে মানে সেটা এখনো জানা যায়নি। অর্থাৎ আমরা আলোক সক্রিয় প্রক্রিয়াটা জানি, কিন্তু কি কার্যকারিতার মাধ্যমে, কি কৌশলে এই ডিএনএ আলো শোষণ করে সেটা কিন্তু জানা যায়। যে আলোর উপস্থিতিতে ফটোলাইজ যখন সক্রিয় হয় তখন পাইরিমিডিন বা পিরিমিডিন ডাইমার, এই যে থাইমিন একটা পিরিমিডিন অর্থাৎ পাইরিমিডিন, এটা আমরা ডিএনএ বা ম্যাক্রোমলিকুল পড়ার সময় বুঝেছি, এবং সাইটোসিন একটা পাইরিমিডিন, এটা সাইক্লোবিউটেন বন্ধন যুক্ত করে ডিএনএ ক্ষারকের স্বাভাবিক ক্ষারক জোরকে পূর্বের অবস্থায় ফিরিয়ে। এই যে এতগুলি কথা বললাম,
এর মধ্যে অনেকগুলি কথাই তোমাদের হয়তো বোধগম্য হয় নাই, হয়তো লেখাগুলি দেখেছি, এখন আমরা একটু করে ব্যাখ্যা করবো এটা। এই যে দেখো, এই যে থাইমিন, এই যে থাইমিন, এই যে আলট্রাভায়োলেট রে যখন পড়লো তখন এই যে থাইমিন এই যে একটা চার কোণা, একটা রেক্টাঙ্গুলার যৌগ গঠন করে, এটা এই চার কোণা যৌগটাকে বলা হয় সাইক্লোবিউটেন। এখন কিভাবে হয়, এই যে দেখো এইখানে এই জায়গায় দেখো, এটা হচ্ছে স্বাভাবিক একটা বন্ধন, কিন্তু যখন আলট্রাভায়োলেট রে পড়ে তখন এই যে এরা ডাইমার গঠন করে এই যে সাইক্লোবিউটেনে যুক্ত হয়ে যায়, সাইক্লোবিউটেনে যুক্ত হয়ে যায়। এই ছবিটা দেখো, এইখানে এই ঘটনাটা, এইখানে এই ঘটনাটা ঘটেছে। তাহলে এখান দ্বারা আমরা কি বুঝতে পারছি, এখান দ্বারা আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যখন প্রাণীর দেহে অথবা উদ্ভিদের দেহে অথবা প্রোক্যারিওটের দেহে, কারণ বলা হয়েছে কি উদ্ভিদ, ব্যাকটেরিয়া কিংবা প্রাণী কোষে এই ঘটনাটা শনাক্ত হয়েছে। যখন আলট্রাভায়োলেট রে পরে তখন এই যে থাইমিন অথবা সাইটোসিন ডাইমার গঠিত হয়, অর্থাৎ থাইমিন যখন বন্ধন গঠিত হয় মাঝখানে একটা সাইক্লোবিউটেন যুক্ত একটা যৌগ, সেটাকে বলা হয় ডাইমার। এই যে দেখো থাইমিন ডাইমার, এটা যখন আলাদাভাবে থাকে মনোমার যখন অনেকগুলি যৌগ একটার সাথে একটা যুক্ত হয় তখন এটা ডাইমার, ট্রাইমার, পলিমার এইভাবে তাদেরকে আমরা বলি। তাইলে থাইমিন ডাইমার ক্রিয়েট করে, কিন্তু ক্রিয়েট করলে কি হবে, যদি আবার এই ঘটনাটা ঘটে গেছে মনে করো, যদি আবার দৃশ্যমান আলোতে ওই জীব আসে তাহলে এই ঘটনাটা আবার পূর্বের অবস্থায় ফেরত যায়, মানে ডাইমারটা ভেঙে যায়। ডাইমারটা ভেঙে গিয়ে এই যে দেখো ছবিটা, এই যে এখানে থাইমিন ডাইমার গঠন করেছে, কি কারণে, আলট্রাভায়োলেট রে পড়ার কারণে। এবং এই যে ফটোলাইজ এনজাইম এই ঘটনাটা ঘটেছে, কে ঘটাইছে, যে ফটোলাইজ এনজাইম এই ঘটনাটা ঘটিয়েছে। কিন্তু পরে দেখো আবার দৃশ্যমান আলো যখন এর উপর পতিত হয়েছে, অর্থাৎ দৃশ্যমান আলো যখন পড়েছে তখন এই এনজাইমের সক্রিয়তা নষ্ট হয়ে গেছে, এই এনজাইমটা রিলিজ হয়ে গেছে। এই রিলিজ হয়ে যাওয়ার কারণে ওই ডাইমারটা ভেঙে গেছে এবং ডিএনএ অণুর স্বাভাবিক অবস্থা ফেরত এসেছে। বুঝতে পেরেছো কিনা? তাহলে এখন এই যে সরাসরি মেরামতের যে আলোক সক্রিয় প্রক্রিয়াটা সম্পর্কে তোমরা ব্যাখ্যা করতে পারবে? ইনশাআল্লাহ পারবো। আচ্ছা স্যার আপনি সংক্ষেপে আরেকবার বলুন। আচ্ছা গুড, সংক্ষেপে আমি আরেকবার বলছি। ধরো ডিএনএ অণুতে এই যে এনজাইমটা কিভাবে সক্রিয় হয় সেটা সম্পর্কে এখনো পরিষ্কার ধারণা সায়েন্টিস্টদের মাঝে আসেনি, কিন্তু সায়েন্টিস্টরা এটা অবজার্ভ করেছে যে যদি এই যে আলট্রাভায়োলেট রে ডিএনএ তে পড়ে, ডিএনএ তে পড়বে কিভাবে, ধরো আমাদের শরীরে যদি আলট্রাভায়োলেট রে পড়ে তাইলে আমাদের বডি ডিএনএ এটা রিসিভ করবে। তখন কি হয়, আমাদের ডিএনএ তে এই যে থাইমিনের সাথে এডিনিন বন্ধন আছে, থাইমিনের সাথে এডিনিন বন্ধন আছে, এখানে তো পাশাপাশি বন্ধন হওয়ার কথা ছিল না, এখানে পাশাপাশি বন্ধন হওয়ার কথা ছিল না। তখন তারা কি করে, এই যে কমপ্লিমেন্টারি বন্ধন ভেঙে পাশাপাশি বন্ধন তৈরি করে। এই যে পাশাপাশি বন্ধন তৈরি করে, কেন পাশাপাশি বন্ধনটা তৈরি করলো, এই ফটোলাইজ এনজাইম নামক একটা বিশেষ ধরনের এনজাইম সক্রিয় হয়ে যায় বলে। কিন্তু তাইলে এখন কি হলো, এই যে এই ঘটনাটা যদি হয় তাহলে ডিএনএ অণুর স্বাভাবিকত্ব নষ্ট হয়ে গেল না, স্বাভাবিকত্ব নষ্ট হয়ে গেল। কিন্তু এই ঘটনা আবার ঠিক হয়ে যায় যদি দৃশ্যমান আলোতে আবার ডিএনএ এক্সপোজে আসে,
তখন এই এনজাইমটার সক্রিয়তা নষ্ট হয়ে যায়। এই এনজাইমের তখন এই যে ডাইমার গঠন করেছিল যেটা, এই ডাইমার তখন ভেঙে যায়। ডাইমার কিভাবে গঠন করেছে এটা কিন্তু আগে একটু বলেছি, ব্যাখ্যা করেছি। তাহলে ডাইমারটা যখন ভেঙে যায়, এনজাইমটা যখন রিলিজ হয়ে যায়, তখন ডিএনএ অণু আবার পূর্বের অবস্থায় ফেরত আসে। এটাই হচ্ছে ফটো রিঅ্যাক্টিভ রিপেয়ার বা ডাইরেক্ট রিপেয়ার। জি স্যার। ওকে, জি স্যার। আচ্ছা, এবার আমরা অন্য একটা পদ্ধতি নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে মিসম্যাচ রিপেয়ার। মিসম্যাচ রিপেয়ার মানে যেখানে ম্যাচিং হয় না, সেই ধরনের ম্যাচিং না হওয়া জায়গাগুলি যে পদ্ধতিতে রিপেয়ার হয় সেটাকে বলা হয় মিসম্যাচ রিপেয়ার। এটা কি হয়, এই যে ডিএনএ রেপ্লিকেশনের সময় তোমরা দেখেছো, এই যে ডিএনএ ধরো এই যে রেপ্লিকেশন, এই ডিএনএ রেপ্লিকেশন হয়, এই রেপ্লিকেশন হওয়ার সময় কি হয়, যে রেপ্লিকেশন ফর্ক হয়, রেপ্লিকেশন ফর্ক হয়। এখন রেপ্লিকেশন ফর্ক হওয়ার সময় ধরো এখানে এডিনিন, ধরো থাইমিন, গুয়ানিন, সাইটোসিন, সাইটোসিন, গুয়ানিন, এডিনিন, এটা হচ্ছে টেমপ্লেট। এই টেমপ্লেটের কমপ্লিমেন্টারি হবে এডিনিনের অ্যাগেস্টে কি হবে থাইমিন, থাইমিনের অ্যাগেস্টে এডিনিন, গুয়ানিনের অ্যাগেস্টে সাইটোসিন, এই সাইটোসিনের অ্যাগেস্টে গুয়ানিন। এখন ধরো এই গুয়ানিনের অ্যাগেস্টে সাইটোসিনের অ্যাগেস্টে গুয়ানিন বসার কথা ছিল, গুয়ানিন না বসে সাইটোসিন হয়, তারপরে এখানে ধরো আবার সাইটোসিন, এখানে থাইমিন। তাইলে এই জায়গায় মিসম্যাচ হলো না, এই জায়গায় মিসম্যাচ হলো না। এখন এই মিসম্যাচটা ডিএনএ পলিমারেজ এনজাইম এটা ধরতে পারে, এবং ধরতে পারার পর সেটাকে সরিয়ে এখানে আবার যেটা বসার দরকার সেটা বসাই দেয়। এই ঘটনাটাকে বলা হয় ডিএনএ প্রুফ রিডিং। এবং এইভাবে যেই ত্রুটিগুলি সংশোধিত হয় সেটাকে বলা হয় মিসম্যাচ রিপেয়ার। কথাটা বুঝতে পেরেছো? ডিএনএ রেপ্লিকেশনের সময় যখন ডিএনএ পরিপূরক কোন সূত্র সংশ্লেষ করে, তখন অনেক সময় ভুল করে সঠিক অবস্থানে সঠিক সম্পূরক কারক না বসিয়ে ভুল কারক বসিয়ে ফেলে। সেটা আবার কি করে, সেটা ডিএনএ পলিমারেজ এনজাইম, ডিএনএ পলিমারেজ এনজাইম সংশোধন করে ফেলে, একে ডিএনএ প্রুফ রিডিং বলে। এইভাবে যে রিপেয়ারটা হয় সেটাকে বলা হয় মিসম্যাচ রিপেয়ার। এবং অনেক সময় এই প্রক্রিয়ায় ভুল সংশোধন করা সম্ভব হয় না। যে ক্ষেত্রে ভুল সংশোধন করা সম্ভব হয় না সেক্ষেত্রে কর্তন মেরামত বলে আলাদা একটা পদ্ধতি প্রয়োগ হয়, যেটা নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব। ঠিক আছে? জি স্যার। এখন দেখো, এই যে জিনিসটা আমি এতক্ষণ ধরে ব্যাখ্যা করলাম সেটারই ছবিতে আবার দেখানো হয়েছে। পলিমারেজ এডস ইনকারেক্ট নিউক্লিওটাইড। ইনকারেক্ট নিউক্লিওটাইড ধরো এখানে এই যে এডিনিন, থাইমিন, এই গুয়ানিনের জায়গায় তারা থাইমিন বসিয়েছে। এটা কি রেপ্লিকেশনের সময় এটা খুব দ্রুত হতে থাকে, এক সেকেন্ডে কয়েক হাজার নিউক্লিওটাইড সংযুক্ত হয়, কাজেই কখনো কখনো ভুল হয়ে যায়। ভুল হয়ে গেলে কি হয়, এই পলিমারেজ এনজাইম আবার এটা এই ভুলটা ধরতে পারে, ধরতে পারলেই এই ভুলটাকে সরিয়ে দিয়ে তারা শুদ্ধ একটা এখানে বসায়। এটাকে বলা হয় মিসম্যাচ রিপেয়ার। তা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তোমাদের বইতে হয়তো এই ধরনের একটা ছবি দেওয়া আছে, দেখো এই যে এডিনিনের জায়গায় থাইমিন। এখন এই থাইমিন বসার কথা ছিল কিন্তু বসেছে কি, বসেছে হচ্ছে সাইটোসিন। এখন এটা পলিমারেজ ধরতে পারলে এটাকে আবার থাইমিন করে ঠিক করা হবে। ওকে? জি স্যার। জি স্যার। এবার আমরা পরবর্তী বিষয়টা নিয়ে আলাপ করব। দেখো, ডি এমিনেশন এন্ড ডি পিউরিনেশন কারেকশন, এটাকে বলা হয় ডি এমিনেশন এবং ডি পিউরিনেশন কারেকশন।
বাংলা যদি আমরা বলি তাইলে ডি ডি মানে কি? ডি মানে লেকিং অফ, ছাড়া। এমিনেশন মানে এমিনোমূলক। তাহলে ডি এমিনেশন মানে যেই বিক্রিয়ায় এমিনোমূলক সরে যায়। ডিপিউরিনেশন মানে যে প্রক্রিয়ায় পিউরিন মূলক ছুটে যায় সেইটাকে বলা হয় ডিএমিনেশন এন্ড ডিপিউরিনেশন। তাহলে এমিনোমূলক আর পিউরিনকে মুছে দিয়ে যে কারেকশন, যে সঠিককরণ, যে শুদ্ধিকরণ করা হয় সেটাকে বলা হয় ডিএমিনেশন, ডিপিউরিনেশন, মেরামত বা কারেকশন। এখন আগে বিষয়টা একটু পড়ে নাও, তারপর আমি ব্যাখ্যা করছি। ডিএনএ অণুতে স্বতঃস্ফূর্ত ডিএমিনেশন ঘটে, ডিএমিনেশন ঘটে। এর ফলে সাইটোসিন ইউরাসিলে পরিণত হয়ে যায়, রূপান্তরিত হয়ে যায়, যা পরবর্তীতে ট্রান্সক্রিপশনের সময় থাইমিন এসে ইউরাসিলকে প্রতিস্থাপিত করে। তাইলে তুমি দেখো ট্রান্সক্রিপশন কি? ডিএনএ থেকে আরএনএ উৎপন্ন হওয়ার যে প্রক্রিয়া সেটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। তাহলে ট্রান্সক্রিপশনে তোমার সাধারণত থাইমিনের পরিবর্তে ইউরাসিল উৎপন্ন হয়, কিন্তু এখন তোমার ডিএনএ তেই যদি ইউরাসিল থাকে তাহলে সে কি করবে? সে ইউরাসিলের উল্টো, ইউরাসিলের সাবস্টিটিউট ছিল কি থাইমিন, থাইমিনের উল্টো কি এডিনিন তৈরি করে ফেলবে। তাহলে কখনো কখনো এডিনিন এর ডিএমিনেশনের ফলে হাইপোজেন্টিন উৎপাদন ঘটে, যার ফলাফল হিসেবে থাইমিনের পরিবর্তে সাইটোসিন জোর বাঁধে। এই পরিবর্তনের কারণে যেহেতু পরিব্যক্তি মানে মিউটেশন ঘটে, সেই কারণে কোষ দ্রুত চক্রাকার বিক্রিয়ায় একে সংশোধন করে ফেলে। তাহলে এখানে আমাদের কয়েকটা জিনিস জানতে হবে, ডিএমিনেশনটা কিভাবে হয় এবং হাইপোজেন্টিন কিভাবে উৎপন্ন হচ্ছে। ক্লিয়ার? এখন দেখো जी सर। এই যে এটা একটা সাইটোসিন, এই সাইটোসিনে এই এমিনোমূলক যদি চলে যায় তাহলে এটা হচ্ছে ডিএমিনেশন। আমি আগেই বলেছি। তাহলে সাইটোসিন থেকে এমিনোমূলক চলে গিয়ে দেখো এই যে এইখানে যদি একটা হাইড্রোজেন এবং এমিনোমূলকের জায়গায় যদি একটা অক্সিজেন যুক্ত হয় তাহলে সাইটোসিনটা কি হয়ে গেল? সাইটোসিনটি ইউরাসিলে পরিণত হয়ে গেল। ঠিক আছে? এখন দেখো जी सर। এইখানে দেখো 5 মিথাইল সাইটোসিন। 5 মিথাইল সাইটোসিন মানে এই যে 5 নম্বরে একটা মিথাইল মূলক আছে। এই 5 মিথাইল সাইটোসিনের যদি আবার ডিএমিনেশন ঘটে তখন কি হয়? তখন সেটা থাইমিনে পরিণত হয়। এখানেও এই যে অ্যামিনো মূলকের জায়গায় কেবল একটা কি আসলো? অক্সিজেন আসলো, আর এখানে নাইট্রোজেনের সাথে একটা হাইড্রোজেন যুক্ত হয়ে গেল এবং হয়ে গেল থাইমিন। এইভাবে আমাদের এই যে নাইট্রোজেনাস বেস যেগুলি আছে সেগুলিতে ডিএমিনেশন প্রক্রিয়া ঘটে। এখন দেখো সংশোধন কিভাবে হয়। সংশোধন চক্রের প্রথমে ইউরাসিল এন গ্লাইকোসাইলেজ এনজাইম ইউরাসিলের এন গ্লাইকোসাইডিক মানে নাইট্রোজেন গ্লাইকোসাইডিক বন্ধনকে কেটে দিয়ে ইউরাসিলকে মুক্ত করে। এরপর এপি মানে অ্যাপিউরিন বা অ্যাপাইরিমিডিনিক এন্ডোনিউক্লিয়াস নামক এনজাইম উচ্চ ক্ষারক মুক্ত অংশের ডিঅক্সি শর্করার একটি প্রান্ত ও পার্শ্ববর্তী কয়েকটি নিউক্লিওটাইডকে অবমুক্ত করে দেয়। এবার ডিএনএ পলিমারেজ 1 এই অংশটির সঠিক স্থানে সঠিক নিউক্লিওটাইড বসিয়ে ক্ষতিগ্রস্ত অংশটি মেরামত করে। মেরামত শেষে মুক্ত প্রান্তটি লাইগেসের সাহায্যে জোড়ানো। অনেকগুলি কথা এখানে, অনেক কথাই তোমরা বুঝোনি, কাজে আমি আরো যাতে তোমাদের সুবিধা হয় সেভাবে ব্যাখ্যা করছি। এই যে দেখো সাইটোসিন,
এই যে সাইটোসিন কিভাবে ডিএমিনেশন হলে ইউরাসিল হয়। এডিনিন কি হয়, এই যে এখানে এমিনোমূলক চলে গেলে এইখানে এই জায়গায় একটা অক্সিজেন আসলে সেটা হাইপোজেন্টিন হয়ে যায়। দেখো এই এই ধরনের মিসিং হওয়া মানে ডিএমিনেশন হওয়া খুবই সোজা এবং খুবই চান্স আছে। কারণ কি, শুধু একটা মূলক ছুটলেই সে অন্য জিনিসে পরিণত হয়ে যাচ্ছে। তারপর গুয়ানিনের দেখো এখানে এমিনো মূলকটা ছুটলে সে জেন্টিন হয়ে যাচ্ছে। 5 মিথাইল সাইটোসিন এখানে খালি এমিনো মূলকটা ছুটলে এখানে সে থাইমিন হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? जी सर। এখন এই যে চক্রাকারে কিভাবে সঠিক হয় সেটা, এই যে দেখো এখানে ডিএমিনেশন হয়েছে, ডিএমিনেশন হওয়ার ফলে কি হয়, এই যে ইউরাসিল চলে আসছে। কেমনি ইউরাসিল হয় সেটা তো আগে দেখাইলাম, যে ইউরাসিল হলে পরে কি হয়, তারা এখানে ব্রেকডাউন করে এবং বলা হয়েছে কি পার্শ্ববর্তী কয়েকটা পেন্টোজ সুগার সহ কয়েকটা নাইট্রোজেনাস বেসকে তারা সরিয়ে ফেলার পর সেটাকে আবার যেটা যেই জায়গায় আসার কথা ছিল সেটা ঠিক করে দেয়, সেটা সেই জায়গায় বসাই দেয়। এই বসাই দেওয়ার ফলে যে ভুলটা, যেই ত্রুটিটা, যে ক্ষতিটা হয়েছিল ডিএনএ সেটা আবার মেরামত করে ফেললো। এই যে মেরামত করে ফেললো, এইটাকে বলা হচ্ছে যে চক্রাকার পদ্ধতিতে এইটা ঠিক করে ফেলে। এই যে ঠিক করে যখন ফেললো তখন এই যে কাটা অংশে এইখানে যে ছুটে গেছিল এটা অংশ কি করে, যে লাইগেজ এনজাইম এটাকে জোড়া লাগায়। তাহলে তুমি এবার আবার দেখো এই সংশোধন চক্রের ইউরাসিল এন্ড গ্লুকোসাইলেজ এনজাইম ইউরাসিলের এন্ড গ্লুকোসাইডিক বন্ধন কেটে দিয়ে ইউরাসিলকে মুক্ত করে। এরপর অ্যাপিউরিনিক বা অ্যাপাইরিমিডিনিক এন্ডোনিউক্লিয়াস এনজাইম উচ্চ ক্ষার মুক্ত অংশের, এটা উক্ত ক্ষার মুক্ত অংশের ডিঅক্সি শর্করার একটি প্রান্ত পার্শ্ববর্তী কয়েকটি নিউক্লিওটাইডকে অবমুক্ত করে দেয়। এবার ডিএনএ পলিমারেজ 1 এই অংশে সঠিক স্থানে সঠিক নিউক্লিওটাইড বসিয়ে ক্ষতিগ্রস্ত অংশটি মেরামত করে থাকে। এই যে দেখো যে এই ক্ষার এবং নাইট্রোজেনাস পেন্টোজ সুগার সহ পুরো অংশটা কেটে দিয়ে এখানে ডিএনএ পলিমারেজ 1 এই সঠিক অংশটা বসিয়েছে। সঠিক অংশটা বসানোর পর লাইগেজ এনজাইম এগুলিকে সিলিং করে দেবে, জোড়া লাগাই দেওয়ার পর আবার যা ছিল সেই সঠিকটা পেয়ে গেছে। বুঝতে পেরেছো কিনা? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন দেখো এইখানে আমি ওটা বোঝার জন্য আরেকবার ব্যাখ্যা করে দিচ্ছি। এই দেখো সাইটোসিন কিসে কনভার্ট হয়েছে, 5 মিথাইল সাইটোসিন, এবং কোন জায়গায় পরিবর্তন হয়েছে সেটা কিন্তু দেখো এই জায়গায়। এবার এই 5 মিথাইল সাইটোসিন কি হয়েছে, থাইমিনে পরিবর্তিত হয়েছে। থাইমিন কি হয়েছে, আবার ইউরাসিলে পরিবর্তিত হয়েছে। ইউরাসিল আবার রিপেয়ারমেন্টের মাধ্যমে আবার সাইটোসিনে পরিবর্তিত হয়েছে। অর্থাৎ যে ভুলটা হয়েছিল সেটা আবার মেরামত হয়ে সঠিক পেয়ে গেছে। এই ছবিটা দেখো, এই যে দেখো সাইটোসিন ইউরাসিলে কনভার্ট হয়েছে, ইউরাসিল থাইমিনে কনভার্ট হয়েছে। এখন এই যে কথা ছিল কি থাইমিনে থাকার কথা ছিল, আবার দেখো যে 5 মিথাইল সাইটোসিনে কনভার্ট হতে পারে, সাইটোসিন 5 মিথাইল সাইটোসিনে কনভার্ট হতে পারে। এই 5 মিথাইল সাইটোসিন আবার থাইমিনে পরিণত হয়ে যেতে পারে। এইটাকেই বলা হচ্ছে ডিএমিনেশন এন্ড ডিপিউরিনেশন প্রক্রিয়ার মেরামত। বুঝেছো কিনা? জি স্যার। তাহলে আজকে আমরা এ পর্যন্ত যতটুকু আলোচনা করলাম তা থেকে ডিএনএ অণুর সরাসরি মেরামত কি এবং কিভাবে ফটো রিঅ্যাক্টিভেশনের মাধ্যমে ডিএনএ অণুর সরাসরি মেরামত হয়, কিভাবে ডিএনএ অণুর প্রুফ রিডিং এর সময় মিসম্যাচ রিপেয়ার হয় এবং
ডিএমিনেশন প্রক্রিয়ায় কিভাবে ডিএনএ মেরামত হয় সে সম্পর্কে তোমাদের পরিষ্কার ধারণা তৈরি হয়েছে। পরবর্তী ক্লাসে আমরা কর্তন মেরামত এবং এসওএস প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। আজ এ পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।